মতন অনেকেই খুশি হয়ে গেছেন যে গেল 2 থেকে 3 দিন যাবত আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কেউ কেউ বিএনপির সাথে আতাত করে ফেলেছেন, কেউ আবার গোপনে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন, কেউ দেশ ছেড়ে পালানোর কথা চিন্তা করতেছেন, মানে সেফ এক্সিট নেওয়ার চিন্তা করতেছেন। তো এর মাঝখানে যখন আমরা নিউজটি দেখলাম যে বাংলাদেশের সকল বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, এই খবর দেখে আমরা খুশিতে উদ্বেগিত। মানে কেন? যে সম্ভবত যারা দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছে এদের কাউকে আর পালাইতে দেওয়া হবে না। তাহা কিছুটা বটে। এই প্রবাদটাই আজ সবচেয়ে মানায় ডক্টর ইউনূসের ক্ষেত্রে। রাজনীতি যেভাবে ঘুরছে তাতে এখন আর তর্কের অবকাশ নেই যে ইউনূস নিজে বা তার উপদেষ্টারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন নিরাপদ প্রস্থান খুঁজতে। শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবতাটা কিন্তু নির্মম। কারণ যিনি একসময় আওয়ামী লীগবিহীন বাংলাদেশের কল্পনা বিক্রি করেছিলেন বিদেশি পরামর্শদাতাদের কাছে, আজ তাকেই সেই আওয়ামী লীগের দয়ার উপর নির্ভর করতে হচ্ছে। দুঃখজনক। দেখা যাক দুঃখটা কেমন, চলুন। ডক্টর ইউনূস কিছুদিন আগে একটি সাক্ষাৎকার দিয়েছেন মেহেদী হাসানকে, বিখ্যাত সাংবাদিক। সাক্ষাৎকারে তিনি যেভাবে আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে ইঙ্গিত দিয়েছেন তা আসলে তার রাজনৈতিক দিক বদলের প্রকাশ। পশ্চিমা মহলে যারা আগে ইউনূস প্রকল্পে বাজি ধরেছিল তারাও এখন বুঝতে শুরু করেছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা অসম্ভব। বিদেশিরা তাই আবার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বা করছে। এ দৃশ্যপট নতুন নয়। 2007-8 সালের কথা স্মরণ করি চলুন। 1-11 সরকারও এরকম এক সময় ফাঁদে পড়েছিল, যখন নিজের তৈরি শক্তিশালী প্রশাসনিক কাঠামোই শেষে তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তখনকার তত্ত্বাবধায়ক সরকারের কুশীলবরা ফখরুদ্দিন আহমেদ, জেনারেল মঈনুদ্দিন আর তাদের চারপাশের উপদেষ্টা বৃত্ত একটা সময় ভেবেছিল দুই দলকেই, আওয়ামী লীগ এবং বিএনপি, চিরতরেই রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দেওয়া যাবে। দর্শক, সেনানিবাসে কি হচ্ছে এটা নিয়ে একটা গুমোট আবহাওয়া তৈরি হচ্ছে। নানা ধরনের আলোচনা, নানা ধরনের লেখালেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের উত্তেজনা ছড়ানোর চেষ্টা, দেশে বিদেশে থেকে নানা ধরনের কথাবার্তা ছড়ানো। এই মুহূর্তে 56 জন জেনারেল তারা সেনানিবাসে গত রাতে মিটিং করেছেন। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে, উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তেজনা সরকারের বিরুদ্ধে চলে গেলে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে, এরকম নানা গুজব প্রপাগান্ডা। এই কারণেই বলছি যে এগুলোর কোনো অথেন্টিক সোর্স নেই, যেহেতু দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন বিষয়ে ইঙ্গিত করতে চলেছে। আমাদের এই চ্যানেলে সবসময় আমার নিত্য নতুন লেটেস্ট নিউজগুলো আপলোড করা হয়, সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবসময় আপডেট এবং নিত্য নতুন খবরগুলো দেখানো হয় আমাদের এই চ্যানেলটিতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটিতে একটি কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। রটে তাহা কিছুটা বটে। এই প্রবাদটাই আজ সবচেয়ে মানায় ডক্টর ইউনূসের ক্ষেত্রে। রাজনীতি যেভাবে ঘুরছে তাতে এখন আর তর্কের অবকাশ নেই যে ইউনূস নিজে বা তার উপদেষ্টারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন নিরাপদ প্রস্থান খুঁজতে। শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবতাটা কিন্তু নির্মম। কারণ যিনি একসময় আওয়ামী লীগবিহীন বাংলাদেশের কল্পনা বিক্রি করেছিলেন বিদেশি পরামর্শদাতাদের কাছে, আজ তাকেই সেই আওয়ামী লীগের দয়ার উপর নির্ভর করতে হচ্ছে। দুঃখজনক। দেখা যাক দুঃখে তিনি যেভাবে আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে ইঙ্গিত দিয়েছেন তা আসলে তার রাজনৈতিক দিক বদলের প্রকাশ। পশ্চিমা মহলে যারা আগে ইউনূস প্রকল্পে বাজি ধরেছিল তারাও এখন বুঝতে শুরু করেছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা অসম্ভব। বিদেশিরা তাই আবার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বা করছে। এ দৃশ্যপট নতুন নয়। 2007-8 সালের কথা স্মরণ করি চলুন। 1-11 সরকারও এরকম এক সময় ফাঁদে পড়েছিল, যখন নিজের তৈরি শক্তিশালী প্রশাসনিক কাঠামোই শেষে তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তখনকার তত্ত্বাবধায়ক সরকারের কুশীলবরা ফখরুদ্দিন আহমেদ, জেনারেল মঈনুদ্দিন আর তাদের চারপাশের উপদেষ্টা বৃত্ত একটা সময় ভেবেছিল দুই দলকেই, আওয়ামী লীগ এবং বিএনপি, চিরতরেই রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দেওয়া যাবে। রুই কাতলা নেতারা জেলে, মাঠে যৌথ বাহিনীর তল্লাশি, দুদকের অন্ধ দৌড়, টিআইবি, সুজনের তথাকথিত সংস্কার নাটক, সব মিলে সেই সময়ের বাতাসে ছিল এক ধরনের অচিন্তনীয় দমন নীতি।
সেই সরকারের তখন ক্ষমতার পরিধিতে ছিলেন ইউনূসও। তার সেই সময় রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ছিল তথাকথিত সংস্কারের রাজনীতির অংশ। উদ্দেশ্য ছিল এমন একটি নতুন রাজনৈতিক কাঠামো তৈরি করা যেখানে শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয়েই প্রান্তিক হয়ে পড়েন, মাইনাস হয়ে যান, আর রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে তথাকথিত নাগরিকদের হাতে, যা বাস্তবে ছিল মার্কিন ছায়ানীতির প্রতিফলন। আপনাদের একটি ভিডিও দেখাই, আপনারা বুঝতে পারবেন যে একই কাজ হচ্ছে এই সময়েও। আমেরিকা এই জটিল মার্কা আমাদের জন্য পাঠিয়ে দিয়ে বাংলাদেশকে বাঁচাতে এসছি। আপনি এখন জটিল ধরে দেখছেন, এখন দেখেন না। এই সময়েও ওই বদিউল আলম মজুমদার, সুজন, আলী রিয়াজ এরা আমেরিকা থেকে এসে এই কাজই করছে। ফখরুদ্দিন মঈনুদ্দিনরা প্রথমে ভেবেছিলেন আমেরিকান প্রেসক্রিপশন মেনে সংস্কার আবৃত হয়ে আওয়ামী লীগ এবং বিএনপি সাথে ইউনূসের নাগরিক দল এই তিন মিলে এক ধরনের পাতানো নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন। কিন্তু সময় যত গড়িয়েছে তারা বুঝেছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক বাস্তবতা তৈরি করা সম্ভব নয়। মাঠ পর্যায়ের আওয়ামী লীগ তখনও গোড়ার মতো শক্ত, মানে ভয়ঙ্কর একটি শক্তিশালী রাজনৈতিক দল। শেখ হাসিনা জেলেও ছিলেন, কিন্তু তার প্রভাব ছিল অটুট। ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন দুজনেই শেষ পর্যন্ত মনে করছিলেন যে এই অবস্থায় দেশে থাকা মানে রাজনৈতিক মরণ, মানে আত্মহনন। তখনই তারা দিল্লির দরজায় গিয়ে কড়া নাড়েন, শুধু পরামর্শের জন্য নয়, কিন্তু নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করার জন্য। দিল্লিতে তখন কংগ্রেস সরকার, ভারতীয় সরকার স্পষ্ট জানিয়ে দেয় যে শেখ হাসিনাকে রাজি করানো ছাড়া কোনো নিরাপত্তা নিশ্চয়তা সম্ভব নয়। তাই দিল্লির পরামর্শেই ফখরুদ্দিন মঈনুদ্দিন দুই নেত্রীর জামিনের ব্যবস্থা করে এবং সব দলের অংশগ্রহণে নির্বাচনের পথ খুলে দেয়। শেখ হাসিনা সেই পথেই ফিরে আসেন আর ফখরুদ্দিন মঈনুদ্দিন নিরাপদে দেশ ছাড়েন। কিন্তু আজও তাদের অবস্থান কার্যত গৃহবন্দী জীবনের মতো। যুক্তরাষ্ট্রের কোথায় তারা আছেন কেউই তাদের খোঁজ জানে না। যেখানে তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন, সেটা কি মুক্তি নাকি রাজনৈতিক নির্বাসন? ভাবুন, 2007 সালে ঘটনার যে ভিডিওটি দেখালাম, একই কাজ চলছে এখন। এই ইতিহাসই আজকের প্রেক্ষাপটে ফিরে এসেছে নতুন ভাবে। এখন বলা হচ্ছে ইউনূস মহাজনের 6 জন উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। একই উদ্দেশ্য, একটি সম্মানজনক সেফ এক্সিট। কেউ কেউ হাসছেন, কেউ কেউ বলছেন গুজব, কিন্তু যারা 1/11 পরিণতি জানেন তারা বোঝেন যে এই আতঙ্কের শেকড়টা আসলে কোথায়। কারণ আওয়ামী লীগের সঙ্গে বিরোধ মানে কেবল রাজনৈতিক ঝুঁকি নয়, বরং অস্তিত্বের একটি প্রশ্ন। বিএনপির সাথে আতাত করে ফেলেছেন, কেউ আবার গোপনে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন, কেউ দেশ ছেড়ে পালানোর কথা চিন্তা করতেছেন, মানে সেফ এক্সিট নেওয়ার চিন্তা করতেছেন। তো এর মাঝখানেই যখন আমরা নিউজটি দেখলাম যে বাংলাদেশের সকল বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, এই খবর দেখে আমরা খুশিতে উদ্বেগিত। মানে কেন? যে সম্ভবত যারা দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছে এদের কাউকে আর পালাইতে দেওয়া হবে না, প্রত্যেকে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হবে। অনেকে এমনটাই ভাবছি, আবার অনেকে ভাবছি যে সাংবাদিক মাসুদ কামাল বলছিলেন যারা উপদেষ্টা আছে তাদের পাসপোর্টটা আগে জব্দ করে ফেলা উচিত, যেন পরিস্থিতি খারাপ হলে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এরা যেন দেশ ছেড়ে ভাগতে না পারে। এর মাঝখানে আমরা আবার শুনলাম গতকালকে যে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল থেকে আপনার কি বলা হয় যে নতুন করে একটা সিদ্ধান্ত আসতেছে। তো সবকিছু মিলিয়ে অনেকে দেশ ছেড়ে পালাতে পারে। এই যখন পারসেপশন আর এই যখন নিউজ, আমরা সবাই খুশিতে আত্মহারা, কিন্তু আসল ঘটনাটা কি? কেন হঠাৎ করে সকল বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হলো? পুরো খবর শুনলে আবার আপনার মনটা ভালো হবে না, খারাপই হয়ে যাবে। আসুন দেখি মূল ঘটনা কি, কেন এই সতর্কতা। গেল কয়েকদিন যাবৎ সারা পৃথিবীর যে বড় বড় আন্তর্জাতিক বিমানবন্দরগুলো আছে সেখানে বেশ কিছু সাইবার হামলা হয়েছে। মানে সিস্টেমের ভিতরে যারা হ্যাকাররা আছেন, স্প্যামাররা আছেন, তারা বিভিন্ন ধরনের হামলা করেছেন। আর এতে বিমানের যে ফ্লাইট জটিলতা অথবা আকাশপথে যখন বিমান চলে তখন নেটওয়ার্কিং সিগন্যাল অথবা আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোতে কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বা প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক তারা সাইবার হামলা প্রতিরোধে সকল বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। এখন এটা পুলিশ, বিডিআর, বিজিবি তাদেরকে দিয়ে কিন্তু কোনো কাজের বিষয় না, এটা যারা প্রযুক্তি খাতকে দেখেন এটা তাদের কাজ। আসলে সতর্কতা জারি করা হয়েছে সাইবার হামলার, অন্য কোনো কিছু না। এরই মধ্যে বেবিচকের ওয়েবসাইটে বেশ কয়েকবার সাইবার হামলা হয়েছে এবং এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এভিয়েশন মানে বিমান খাতের যারা কাজ করেন এবং সংশ্লিষ্ট গোয়েন্দাদের পরামর্শে বিমানবন্দরগুলোকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র বলছে যে
আপনার এয়ার কমোডোর আবু সাইদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনা পত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে, তাই বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রমকে নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে, 10টি নির্দেশনা মেনে চলতে হবে। তো এর মধ্যে আছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ইমেইল এবং লিঙ্ক থেকে বিরত থাকা, সফটওয়্যার এবং অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপস ইনস্টল না করা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা। আর কোন সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিলে এটা তারা ব্লা 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 ব্লা। দর্শক, সেনানিবাসে কি হচ্ছে এটা নিয়ে একটা গুমোট আবহাওয়া তৈরি হচ্ছে। নানা ধরনের আলোচনা, নানা ধরনের লেখালেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের উত্তেজনা ছড়ানোর চেষ্টা, দেশে বিদেশে থেকে নানা ধরনের কথাবার্তা ছড়ানো। এই মুহূর্তে 56 জন জেনারেল তারা সেনানিবাসে গত রাতে মিটিং করেছেন, সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে, উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তেজনা সরকারের বিরুদ্ধে চলে গেলে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে, এরকম নানা গুজব প্রপাগান্ডা। এই কারণেই বলছি যে এগুলোর কোনো অথেন্টিক সোর্স নেই। যেহেতু অথেন্টিক সোর্স নেই, সেহেতু এখন পর্যন্ত সেগুলোকে গুজব হিসেবেই ধরে নিতে হবে বাস্তবতার কারণে। কিন্তু এই ঘটনাগুলো, এই আলোচনাগুলো, এই প্রপাগান্ডাগুলো কিংবা বাস্তবতা থাকলেও সেই বাস্তবতাগুলো কেন তৈরি হলো? বাস্তবতাগুলো তৈরি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যার মধ্যে অধিকাংশই সেনা কর্মকর্তা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যেমন রয়েছেন, বর্তমানে চাকরি করা অন্তত 14 জনের বেশি সেনা অফিসার রয়েছেন এবং বড় বড় অফিসারের নাম রয়েছে, যারা যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে গুম, খুন, এই ধরনের কর্মকাণ্ডে, আয়নাঘর কর্মকাণ্ডে তারা জড়িত। সেনাবাহিনীর চলমান অর্থাৎ চাকরিরত অফিসারদের বিরুদ্ধে যখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হলো, তখন সেনা উত্তেজনা খুব স্বাভাবিকভাবে বাড়তে পারে এবং সেটার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্কের আরও অবনতি হতে পারে। এই আলোচনাটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু মূল ঘটনাটা কি ঘটনাটা ঘটলো যে ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি গরম হবে এরকম আলোচনা শুরু হলো? সেই আলোচনাটাই করব এই ভিডিওতে। নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাদের বিরুদ্ধে মামলা তো করা হয়েছে। সেই মামলাটা যেন না হয়, মামলাটা যেন ঠেকানো যায়, সেই ব্যাপারে গোপনে ব্যাকডোরে অনেক চেষ্টা হয়েছে, এরকম আলোচনা চতুর্দিকে শুনছি। কিন্তু সেই চেষ্টা শেষ পর্যন্ত কাজে দেয়নি। চাকরিরত সেনা অফিসারদের বিরুদ্ধে অ্যাকশানে গেছে সরকার এবং অ্যাকশানে গেছে আদালত, এরকমটাই দেখা যাচ্ছে দৃশ্যত। আদালত থেকে 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রয়েছেন এবং 24 জন মতো সেনা কর্মকর্তা রয়েছেন, যাদের মধ্যে অবসরপ্রাপ্ত এবং বর্তমানে চাকরিরত সেনা অফিসাররা রয়েছেন। তাদের বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে, সেরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন বিবিসি বাংলা একটা প্রশ্নের জন্ম দিয়েছে। বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে যে শিরোনামটা করেছে, সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেই শিরোনামে দেখা যাচ্ছে যে সেনা কর্মকর্তাদের মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচার কিভাবে হবে, এই প্রশ্নটা তারা রেখেছে। সেখানেই তারা বলছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা 2টি মামলায় যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে 24 জন সামরিক কর্মকর্তার নাম রয়েছে, বাকি 6 জন সিভিলিয়ান।